প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। ঠিক আছে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমার নাম মীর নুরশেদ আলী। আমি মালদা ডিস্ট্রিক্টের রতুয়া গ্রাম থেকে বিলং করি। আমি 2012 সালে মাধ্যমিক, 2014 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। 2018 সালে রতুয়া এস এম বস গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ থেকে নিজের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করি। তারপরে 2021 সালে রিজেন্ট এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন কলেজ থেকে নিজের বিটেক ডিগ্রি কমপ্লিট করি। বর্তমানে স্যার আমি এখন পিএইচডি ডিপার্টমেন্টে কন্টেক্সচুয়ালি যে হিসাবে জেএসএম প্রজেক্টে কাজ করছি। এটা কবে থেকে, মানে এই কাজটা কবে থেকে করছো? আমি 2023 সাল থেকে করছি। আচ্ছা, মানে মোটামুটি এক্সপিরিয়েন্সটা মোটামুটি 1.5 বছরের কাছাকাছি। 1 বছর স্যার, আমি সেকেন্ড বারে জয়েন করেছি সেকেন্ড লিস্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে কি কি কাজ বা রোল এন্ড রেসপন্সিবিলিটি কি রয়েছে তোমার এখানে? স্যার আমাদের পাইপ লেইং এর কাজ চলছে। পাইপ লেইং বিভিন্ন ডিস্ট্রিবিউশন পাইপের জন্য যে লেইং হচ্ছে সেই লেইং পাইপটা দেখি আমরা এবং ডেপটা প্রপার দিচ্ছে কিনা সেটা চেক করি এবং এস পার সেটা আমরা মেজারমেন্ট করে ড্রয়িং এ মার্ক করি। এছাড়া আমাদের এখানে 300 350 এমকিউ পয়সা তৈরি হচ্ছে। সেখানে যখন পাইল কাস্টিং হয় তখন আমরা সেখানে পাইল কাস্টিংটা দেখি স্যার। এছাড়া বিভিন্ন ধরনের অফিস আচ্ছা, মানে পাইলের উপর তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, তাই তো? হ্যাঁ, পাইলের কাজ দেখেছি। আচ্ছা, পাইল কি দিয়ে হচ্ছে এখানে? পাইল ডিএমসি মেথডে হচ্ছে স্যার। ডিএমসি মেথড আছে। ডিএমসির ফুল ফর্ম কি? ডাইরেক্ট মার্ট সার্কুলেশন। তুমি তোমার মাউথ পিসটাকে আরো কাছে নিয়ে যাও। হ্যাঁ, বলো। ডাইরেক্ট মার্ট সার্কুলেশন। এই ডাইরেক্ট মাড সার্কুলেশন বলতে আমরা কি বুঝি? ডাইরেক্ট মার্ট সার্কুলেশন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমাদের বোরিং করা হয়। আচ্ছা, তো এখানে ড্রিলিং মাড হিসেবে কি ইউজ হচ্ছে? ড্রিলিং মার্ট হিসেবে স্যার এখানে বেন্টোনাইট ইউজ করা হয়। বেন্টোনাইট। আচ্ছা, বেন্টোনাইটের কি কি চেকিং করি আমরা সাইটে? বেন্টোনাইটে আমরা সাইডে স্যার এখানে আমাদের প্রথমে ডেনসিটি চেক করি। ডেনসিটি আমাদের রাখা হয় 1.03 থেকে 1.2 অবধি রাখা হয়। তখন আমাদের জলের সঙ্গে ওটা কখন কখন সেট এটা হবে। কখন এটা রাখা হয়? 1.01, 1.02? আমাদের আমাদের ডেনসিটি মানে এস পার আইস কোড বলেছে যে 8146 6186 মানে 6186 আইস কোড অনুযায়ী বলেছে যে আমাদের জলের ডেনসিটি থেকে বেন্টনাইট ডেনসিটিটা বেশি রাখা হবে, মানে না, এটা 1.03। কখন 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 রাখা হবে, কখন দেখা হবে, কিভাবে দেখা হবে? এটা জলের সঙ্গে মিক্সচার করার পরে, হ্যাঁ, জলের মানে সাথে জলের মিক্স সঙ্গে করে যখন তুমি প্রথমেই মানে বেন্টোনাইট সাইটে এলো, তুমি মিক্স করে দেখে নিলে যে ডেনসিটিটা এরকম আছে কিনা। হ্যাঁ, প্রথমে বেন্ডোনাইট আসলো। বেন্ডোনাইট আসার পরে আমরা হাতে দেখি যে হাতের সঙ্গে যদি আমাদের চিপচিপিটা একটু লাগে, যেটা সহজে জল দ্বারা রিমুভ না হয়, তাহলে আমরা বুঝবো যে সেটা বেন্ডোনাইটটা আমাদের কোয়ালিটি ভালো আছে। তারপরে আমরা ডেনসিটি চেক করি সেটা জলের সঙ্গে হ্যাঁ, মিক্সচার করে। ডেনসিটিটা কিভাবে চেক করে একটু আমাকে বুঝিয়ে বলো না। মানে জলে কত গ্রাম নাও, কিভাবে সেটাকে মিক্স করে তার স্পেসিফিক গ্র্যাভিটি বের করো না কি করো, মানে বুঝতে পারছি না। ডেনসিটিটা 1.01, 1.02 বলতে আমি ঠিক বুঝতে ও, পারছি না। আমরা জলের সঙ্গে বেন্ডোনাইট মিক্সচার করে ফানেলে রাখা হয়। ফানেলের মাধ্যমে সেটা হাইড্রোগ্রাফ মিটারের সাহায্যে সেটা আমরা চেক করি ডেনসিটি। কি হাইড্রোগ্রাফ? হ্যাঁ, হাইড্রোগ্রাফ। হাইড্রোগ্রাফ? সরি এটা স্যার, হাইটোমিটার সরি। হাইটো হাইটোমিটার না হাইড্রোমিটার? হাইড্রোমিটার হাইড্রোমিটার। ইয়েস হাইড্রোমিটারে করে করি। ইয়েস স্যার। তুমি এর আগে কোথাও কাজ করেছো, মানে এই পিএইচডি তে এখানে জয়েন করার আগে? না স্যার, আমি কাজ করি 2021 আচ্ছা, সাল অবধি আমি বুঝতে বিটেক পেরেছি কমপ্লিট বুঝতে করে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি বেন্টোনাইটের ভিসকোসিটি বলতে কি বোঝো? ডিসকুশনে আমাদের ব্যাংকরা কতটা যে স্যালারি তৈরি করা হয় জনের সঙ্গে কতটা রিলিজ করতে পারবে, আহ, সেটা
আমাদের তৈরি করা হয় viscosity। বুঝলাম না, আরেকবার বলো, ভালো করে বলো, কি কতটা রিলিজ করতে পারবে মানে? কতটা আমাদের রেজিস্ট্যান্স আমাদের নিতে পারবে সয়েলে। সেটা আমি মেজার করবো কিভাবে? সরি স্যার, সেটা ভিসকসিটি আমি জানি না কিভাবে মেজার করব। মানে সাইটে কোনো ভিসকোসিটি চেকিং হয় না? আহ, স্যার সেটা সেই সময়ে আম, হতে পারে, কিন্তু ভিসকসিটি আমি দেখিনি স্যার, ডেনসিটি চেক করে তুমি দেখেছি। পাইলিং করিয়েছো? একটা পাইলিংও করিয়েছো তুমি? হ্যাঁ, করিয়েছি স্যার। পাইলিং করিয়েছো তুমি, বেন্টোনাইট স্লারির ভিসকোসিটি চেক করোনি কোথাও? না, ভিসকসিটি চেক করিনি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বোরিং ভ্যাট আলাদা হয়, ওয়াশ ভ্যাট আলাদা হয়, এরকম কিছু দেখেছো নাকি বোরিং ভ্যাট আর ওয়াশ ভ্যাট একসাথেই দেখেছো? না, একসাথে দেখেছি। একসাথেই, মানে যেটা থেকেই বোরিং হয় সেটাতেই আবার ওয়াশ হয়? হ্যাঁ স্যার। আচ্ছা। আচ্ছা, স্পাইরাল রিং দেখেছো? স্পাইরাল রিং পাইলে? স্পাইরাল রিংটা আমাদের এখানে তৈরি করা হয় না স্যার, আমাদের এখানে সার্কুলার রিংটাই দেওয়া হচ্ছে। আচ্ছা, পিচ পিচ বলতে কি বুঝি? স্পাইরাল রিং এর পিচ বলতে কি বুঝি আমরা? স্পাইরাল পিচ বলতে আমাদের স্যার স্পেসিংটা বোঝায় স্যার, কতটা স্পেসিং রাখা হয় সেটা কিসের বোঝানো স্পেসিং? হয়। স্যার হিস্ট্রি রাখে, যে আমাদের টাইলস বা আমাদের কলমে যে যেটা রেনফোর্সমেন্ট লোয়ারিং করা হয় সেখানে যে স্পেসিং রাখা হয় সেই স্পেসিংটা পিচ বোঝায়, কতটা স্পেসিং রাখা হবে। আচ্ছা আচ্ছা, আর একটা সার্কুলার পাইলের ক্ষেত্রে মিনিমাম রিইনফোর্সমেন্ট কটা দেওয়া উচিত, মেন বার? সার্কুলারের ক্ষেত্রে ছোটা। মিনিমাম 6টা দেওয়া উচিত, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর মিনিমাম ডায়া কত হওয়া উচিত? স্যার 12 mm। শিওর? স্যার এটা এটা আমার জানা নেই স্যার, কিন্তু 12 mm আমরা কলমে এস পার আই স্কোর অনুযায়ী প্রোভাইড করি, আমি তো তাই কলাম 12 mm। তোমাকে জিজ্ঞেস করিনি। আচ্ছা, পাইলের মিনিমাম ডায়া কত অ্যাজ পার আইস কোড? 500 mm। 500 mm? মানে তুমি এটা জেনে বলছো না মানে গেস করছো, তাই তো? গেস করে বলছি স্যার। তো গেস করতে তো আমি বলিনি তোমাকে। আচ্ছা, তুমি এখানে কংক্রিট হচ্ছে কত গ্রেডের কংক্রিট হচ্ছে? স্যার M30 গ্রেডের কংক্রিট ইউজ করা হচ্ছে। আচ্ছা, কিরকম স্লাম থাকে? স্ল্যাম স্যার এখানে 150 থেকে 170 mm এর মাঝখানে রাখা হয়। আচ্ছা, যদি এর থেকে কম স্লাম থাকে তাহলে কি অসুবিধা হবে? স্ল্যাম যদি কম আসে তাহলে স্যার আমাদের কংক্রিটের ড্রাই হয়ে যাবে এবং ঠিকঠাক স্ট্রেনটা পাবো না স্যার, তাই স্ল্যামটা মেনটেন করে রাখা হয় যাতে আমাদের ত্রিমি পাইপিং লাগানো হয় তো, ওখানে ত্রিমি পাইপ থাকে তো, তাই তো? হ্যাঁ স্যার। তো ত্রিমি পাইপে যদি আমরা কম স্লাম্পের যদি কংক্রিট করি পাঠাই, তাহলে হ্যাঁ সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? এই স্যার, টিমি পাইপটা চোক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্যার সেখানে। কেন চোক হবে কেন? স্যার যখন স্ল্যাম কম থাকবে, কংক্রিটটা আমাদের যদি একটু হার্ড টাইপের থাকে, তখন আমাদের আহ, যখন কংক্রিট করা হয় আমাদের বারবার টিমি পাইপটাকে উপর নিচু করা হয় ভাইব্রেটরের জন্য, আহ, তখন আমাদের অসুবিধা হতে পারে স্যার। তুমি তো বিটেক করেছো বলছো, তো এই স্যার, বিটেকে তোমার ফাইনাল ইয়ারের প্রজেক্ট কি ছিল? ফাইনাল ইয়ার করেছিল ওয়াটার কোয়ালিটি প্যারামিটার চলছে। ওয়াটার কোয়ালিটি প্যারামিটার? ইয়েস স্যার। এটা কোন কোয়ালিটি প্যারামিটার, ড্রিঙ্কিং ওয়াটারের না ওয়েস্ট ওয়াটারের না কিসের? স্যার এটা আমাদের ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটারের। ড্রিঙ্কিং ইয়েস স্যার। ওয়াটারের কোয়ালিটি প্যারামিটার আমরা কোথা, মানে কোন আইএস কোড থেকে করি? স্যার 10500। আর ইয়ারটা? 2012। আচ্ছা, এখানে লেড লেড কত পিপিএম অবধি আমরা রাখতে পারি অ্যালাউবেল? লেট স্যার এক্সাক্ট এখন মনে নেই, কিন্তু আমি গেস করে বলতে পারবো সেটা স্যার। হ্যাঁ, গোস করো। 0.002 ppm। 0.002 ppm? যাই হোক, নাইট্রাইট কত থাকে? নাইট্রাইট অ্যালাউবেল কত নাইট্রাইটের? নাইট্রেট 45।
নাইট্রাইট ppm 45, তাহলে নাইট্রেট কত? নাইট্রেট স্যার 0 রাখা হবে। কেন নাইট্রেট 0, নাইট্রাইট 45 কেন? স্যার নাইট্রেটের ফলে আমাদের ব্লুবেরি ডিজিজ হয়ে যায়। উল্টোটা বলছো না তো? নাইট্রেট ইয়েস স্যার, ইয়েস স্যার, উল্টোটাই করছি স্যার, সরি স্যার। কি উল্টো বলছো? নাইট্রেটটা হবে আমাদের 0 আর নাইট্রেটটা আমাদের 45 হবে। আচ্ছা, নাইট্রেটের সংকেত জানো তুমি? নাইট্রাইট আর নাইট্রেটের সংকেত গুলো জানো? আর স্যার নাইট্রেটের NO3 মাইনাস, স্যার এক্সাক্ট এখন মনে পড়ছে না স্যার সেটা। কি বলছো? তুমি বিটেক করেছো, তুমি ফাইনাল ইয়ারে, তোমার এটাই প্রজেক্ট ছিল, তুমি এটা বলতে পারছো না? আচ্ছা। নাইট্রেটের আচ্ছা, তুমি আমাকে বলো, ছাড়ো, ঠিক আছে, ওটা ছেড়ে দাও। পোর্টেবল ওয়াটার বলতে কি বোঝো? পোর্টেবল ওয়াটার? যে ওয়াটারের মধ্যে আমাদের কোনো অর্গানিজম থাকে না, যার ফলে আমাদের সেই ওয়াটারটা আমাদের ড্রিঙ্কিং পারপাস হিসেবে ঠিক, সেই ওয়াটারকে পটেবল ওয়াটার বলা হয়। তাহলে মিনারেল ওয়াটার কি? স্যার জানি না এটা। মিনারেল ওয়াটার নামই শোনোনি? না, নাম শুনেছি স্যার, এটা আমাদের মিনারেল ওয়াটার মানে একটা তুমি কোনোদিন বাইরে কোম্পানি। যাওনি? কোনো জায়গায় গেলে পরে জল কিনে খাওনি? মিনারেল ওয়াটার কিনে খাওনি? হ্যাঁ, খেয়েছি স্যার। তাহলে মনে হয়নি কোনোদিন যে এটা মিনারেল ওয়াটার কেন? এটা বলতে পারছি না। আচ্ছা। আচ্ছা, ওভারের ট্যাঙ্ক দেখেছো? ওভারের ট্যাঙ্ক? হ্যাঁ স্যার, দেখেছি। তো সেখানে সার্কুলার বিম একটা প্রোভাইড করা হয়, সেটা জানো? সার্কুলার বিম, হ্যাঁ স্যার, রিং বিমটা প্রোভাইড করা হয়। আচ্ছা, রিং বিম প্রোভাইড করা হয়। এই রিং বিমের ডিজাইন কোন প্রসেসে হয়? ডিজাইন স্যার সেটা আমি দেখে নিচ্ছি সিরিজটা। আচ্ছা। আচ্ছা, ক্রিপ বলতে কি বোঝো? ক্রিপ? ক্রিপ স্যার কোনো স্ট্রাকচারের মধ্যে আমাদের দীর্ঘদিন ধরে সে লড অ্যাপ্লাই হলে সেখানে একটা ডিফর্মেশন দেখা যায়, যার ফলে আমাদের সেখানে ক্র্যাকিং হয়ে যেতে পারে সাবস্ট্রেটিং লোডিং এর ফলে, সেটাকে ক্রিপ বলা হয়। মানে ক্র্যাকিং হয়ে যেতে পারে, সেটাকে ক্রিপ বলে? হ্যাঁ, অনেক মানে একটা স্ট্রাকচারের মধ্যে অনেকদিন ধরে কোনো সাবস্ট্রেটিং লোডিং থাকলে সেখানে সেই স্ট্রাকচারের মধ্যে ডিফর্মেশন হতে থাকে, হুম। সেই কন্ডিশনকে বলা হয় আমাদের ক্রিপ। আচ্ছা, কন্ডিশনটাকে ক্রিপ বলছে? এই স্যার। আচ্ছা, তাহলে ক্রিপের ফলে বড় বড় ক্র্যাক আসতে পারে বলছো? 5 বছর পরে, 6 বছর পরে ক্রিপের ফলে বড় বড় ক্র্যাক আসতে পারে? হ্যাঁ, কোনো স্ট্রাকচারের মধ্যে সাবস্টেন্স লোডিং আছে দীর্ঘদিন পরে, যেমন 50 বছর, তার ফলে আমাদের কিছু ডিফর্মেশন হতে পারে, ডিফর্মেশন দেখা যায়, সেই আচ্ছা, ক্রিপ ডিফর্মেশনকে বলা হয় কোএফিসিয়েন্ট ক্রিপ। বলতে কি বোঝো? ক্রিপ কোএফিসিয়েন্ট? ক্রিপ অফিসিয়াল স্যার এখন মনে নেই স্যার, রিকল আচ্ছা, করতে সাইটে পারছি না। যে কিউরিং করতে বলে, মিনিমাম কতদিন কিউরিং করতে বলে কংক্রিটকে? মিনিমাম 7 ডেজ। যে কোথায় লেখা আছে? কিউরিং স্যার এস পার আইস কোডে 7 ডেজ রাখা হয়, মিনিমাম না, সেভেন না, ডেজ সেটাই আমি আইএস কোডটাই জানতে চাইছি। আচ্ছা, আইএস কোডটা কত? আইএস কোডের আইস কোথায় লেখা আছে? কোন আইএস কোডে কোথায় লেখা আছে? স্যার আইস 456 2000 এটা স্যার এটা আছে। লেখা আছে যে 7 দিন কিউরিং করো, ব্যাস, মিনিমাম, ব্যাস হয়ে যাবে? মিনিমাম 7 দিন করা হয়, তারপরে ম্যাক্সিমাম যেটা 28 দিন বা আহ, বিভিন্ন কন্ডিশন বিভিন্ন ধরনের কিউরিং করা হয়। আচ্ছা, ইল্ড প্ল্যাটিউ বলতে কি বোঝো? ইল্ড প্ল্যাটিউ? ইল্ড প্ল্যাটু, সরি স্যার এটা জানি না। তোমার চয়েস কি দিয়েছো? প্রথম চয়েস কি পিএইচই দিয়েছো? প্রথম চয়েস পিএইচডি দিয়েছি। সেকেন্ড চয়েস কি দিয়েছো? ইরিগেশন দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো যে প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক বলতে কি বোঝো? প্রাইমারি সেডিমেন্টেশন আমাদের প্রথম রো ওয়াটারটা যখন ট্রিটমেন্ট প্ল্যান্টে পাঠানো হয়, তখন আচ্ছা, যে ইনটেক লাস্ট থেকে পার্টিকুলার। ইনটেক থেকে কি কি প্রসেসে পাঠানো হচ্ছে? ইনটেক থেকে পরপর প্রসেসগুলো বলো দেখি আমাকে। আচ্ছা, ইন্টেক থেকে স্যার র ওয়াটারটা প্রথমে আমাদের
প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে পাঠানো হয়। মাঝে কিছু নেই? আবার না মাঝে কোনো মাঝখানে কিছু নেই? আমি বারবার জিজ্ঞেস করবো না, আমি বলে দিচ্ছি, ভেবে বলো একটু। হ্যাঁ আচ্ছা স্যার, আমাদের ইনটেক থেকে যখন জল তোলা হয় তো সেখানে স্ক্রিনিং হয়ে যায়। হ্যাঁ, তারপরে স্ক্রিনিংটা হলো, তারপরে? স্ক্রিনিং হয়ে যায়, তারপরে আমাদের প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে সেটা পাঠানো হয়। আচ্ছা, মাঝে তারপরে কিছু নেই, কগুলেশন। বারবার বলছি আমি, মাঝে কিছু নেই তো, পরে কিন্তু অ্যাড করবে না। আচ্ছা স্যার, আমাদের প্রথম স্ক্রিনিং করে জলটাকে আনা হলো, সেখানে স্যার আমাদের প্রি কোরিলেশন করা হলো জলটাকে। আচ্ছা তারপরে স্যার তারপরে স্যার প্ল্যান আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্কে সেটা জলটা পাঠানো হয়। আচ্ছা। তারপরে কগুলেশন করা হয়। কগুলেশন করে সেখানে কগুলেশন হয়। এই কগুলেশন করে এই সেই জলটা, কোয়াগুলেশন ফ্লোকুলেশনটা কোথায় হয়? এটা আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্কে হয়। কোন সেডিমেন্টেশন ট্যাঙ্কে? সেডিমেন্টেশন ট্যাঙ্কে তো হয়, আমিও জানি। প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে সেটা হয়। প্রাইমারি আচ্ছা, সেডিমেন্টেশন ট্যাঙ্কে এটা এই প্রসেসটা হওয়ার পরে মানে সেটা প্রাইমারি থেকে স্যার, সেডিমেন্টেশন ট্যাঙ্কেই ফ্লোকুলেশন এবং কোয়াগুলেশন সব হয়ে যায়। স্যার প্লেন সেডিমেন্টেশন ট্যাঙ্কে আমাদের প্রথমে পার্টিকেলসগুলো, সাবস্ক্রাইব পার্টিকেল তৃতীয় পড়লো, হুম যেগুলো ফাইন পার্টিকেলসগুলো আমাদের তৃতীয় পড়ে না, হুম। সেটাকে পাঠানো হয় কগুলেশনে। কগুলেশন, তার সঙ্গে আমাদের একটা কগুলেন্ট মেশানো হয় এডমিক্সচার, যার ফলে আমাদের সেগুলো ফাইন কি পার্টিকেলগুলো, অ্যাডমিক্সচার মেশাই আমরা এখানে? এখানে আমাদের স্যার কগুলেন্ট হিসেবে অ্যালাম মিক্সচার করা হয়। আচ্ছা, তারপরে? তারপরে পপুলেশন, তারপরে স্যার অ্যালামের ডোজ লাস্ট। জানো? অ্যালামের ডোজ? ইয়েস স্যার, আমাদের এলিমেন্ট ডোজ এখানে 15 এমজি পার লিটার রাখা হয়। আচ্ছা, তারপরে? তারপরে পপুলেশন করা হলো, মানে তারপরে স্যার আচ্ছা, সেই জল। এক মিনিট। এই যে ইয়েস 15 স্যার। এমজি পার লিটার, এটা এনি টাইপ অফ টার্বিডিটির জন্য? মানে যাই টার্বিডিটি থাকুক থাকুক না কেন, আমি এটা ইউজ করব, মানে এটা বাড়ানো বা কমানো হয় না? না স্যার, এটা 12টা কমানো হয়। এটা আম, আমাদের কোগুলেন্ট প্রথমে ক্যালকুলেশন করা হয় যে 6 জারের মাধ্যমে ক্যালকুলেশন করা হয়, যে যে জারটার মাধ্যমে আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণটা খুবই কম থাকে, তখন সেই অনুযায়ী আমাদের এলামটা অ্যাপ্লাই করা হয় জলে। আচ্ছা আচ্ছা, ফ্লোকুলেশন বলতে কি বোঝো বলো তো আমাকে? পপুলেশন স্যার, যখন আমাদের সেডিমেন্টাস ট্যাঙ্কে যে পার্টিকেলগুলো তৃতীয় পড়ে না, সেটেলমেন্ট হয় না গ্রেভিটি থ্রুতে, তখন আমাদের সেই অ্যালার্মটা নিশ্চয় করার পরে সেই ফাইন পার্টিকেলসগুলো আমাদের জোড়া হতে থাকে, জোড়া হতে পরে একটা ফগ তৈরি করে। ফগ হওয়ার পরে আমাদের সেই গ্রেভিটি থ্রুতে সেটা সেটেলমেন্ট হয়ে যায়, সেই প্রসেসকে তোমার সাউন্ড পপুলেশন তুমি বলে। একটু জোরে বলো, একটু মুখের কাছে নিয়ে যেয়ে বলো, তোমার আউটারের সাউন্ড বেশি আসছে এখনো। স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বাট আউটার সাউন্ডটা তোমার বেশি ক্যাচ করছে, বলো তুমি একটু জোরে বলো। স্যার সেডিমেন্টাস ট্যাঙ্কে যখন ভারী পার্টিকেলগুলো থিতিয়ে পড়ে গেল, ফাইন পার্টিকেলগুলো থিতিয়ে পড়ে না, ঠিক তখন আছে ঠিক আমাদের আছে, তুমি একটা। মালদা থেকে বলছো তাই তো তুমি? স্যার এসে তো মালদা। মালদাতে কি স্পেশালিটি, কি মালদার? মালদাতে স্যার আমাদের ফজলি আমের জন্য বিখ্যাত। এছাড়া আমাদের এখানে যেমন দর্শনীয় জায়গা হলো রামকেলি, আদিনা মসজিদ, আদিনা হরিণ উদ্যান, এগুলো বিখ্যাত। আচ্ছা আচ্ছা। তো মালদাতে মানে মালদার আগের নাম কি ছিল? মালদার আগের নাম ছিল আমাদের গৌড় স্যার। গৌড়, আচ্ছা। গৌড়ের একজন বিখ্যাত রাজার নাম বলতে পারবে? এই স্যার শশাঙ্ক রাজা। শশাঙ্ক রাজা, ঠিক। এই শশাঙ্ক রাজা কোন বংশের ছিল জানো? কোন বংশের রাজা ছিলেন? শশাঙ্ক রাজা স্যার এক্সাক্ট জানি না, কিন্তু পাল বংশ স্যার, ঠিক মনে নেই স্যার। আচ্ছা পাল বংশ থেকে সম্ভব এসেছে। আচ্ছা। মালদাতে জন্মগ্রহণ করেছেন এরকম দুজন মানে বিশিষ্ট ব্যক্তির একটু নাম বলো দেখি। মালদাতে স্যার আমাদের আবু বকর আতিউল গনি খান চৌধুরী, আর শ্রী বিনয় কুমার সাহা মালদাতে জন্মগ্রহণ করেছে। আচ্ছা, মালদা থেকে কোনো ক্রিকেটার ছিল কেউ কোনোদিন? মালদা থেকে ক্রিকেট খেলেছে এরকম কেউ ছিল কি কোনোদিন, বা আছেন কি বিখ্যাত, বা কোনো জায়গায় কোনো রঞ্জি লেভেল অব্দি খেলেছেন এরকম কিছু নাম জানো? না স্যার, সেটা আমার জানা নেই। আচ্ছা। আর ফারাক্কা ব্যারেজ তো দেখেছো নাকি, না দেখোনি? না স্যার, দেখেছি।
ফারাক্কা ব্যারেজে গেট কটা আছে? গেট স্যার 109টা গেট আছে। 109টা গেট আছে। আচ্ছা, ফারাক্কা ব্যারেজ হওয়ার কারণ কি ছিল বানানোর? ভারত যে ফারাক্কা ব্যারেজটা বানালো সেটা কারণটা কি? কারণ স্যার আমাদের দার্জিলিং থেকে যে মহানন্দা নদী মালদা টাউন হয়ে চলে গেছে। আহ, আর এছাড়া স্যার সেই সময় আহ, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের যাওয়ার পথে আমাদের সেই সময় জলপথ দিয়ে যেতে হতো, মানে তো বন্যা ফারাক্কা কি হতো। মহানন্দা নদীর উপরে ফারাক্কা? না, গঙ্গা নদীর ওপরে অবস্থিত। মহানন্দা আবার সেটা গঙ্গা নদীর সঙ্গে যুক্ত হয়েছে পরে। না না, আমি বলছি ফারাক্কা ব্যারেজটা বানানোর কারণ কি ছিল সেই সময়? কারণ ছিল স্যার আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাওয়ার অসুবিধা ছিল। তখন কোনো ব্যারেজ না থাকার ফলে আমাদের স্টিমে বা নৌকোতে পারাপার করতে হতো, যার ফলে আমদানি বা রপ্তানি ব্যবসা বাণিজ্যের অসুবিধা হতো। আম, এছাড়া স্যার আমাদের আম, প্রতিবেশী হচ্ছে না, হচ্ছে না, এতটা হচ্ছে না। যাই হোক, ঠিক আছে, তুমি ঠিকই মোটামুটি কিছুটা ঠিকই বলেছো, বাট মেন কারণ এটা ছিল না। যাই হোক, আচ্ছা, ফারাক্কা ব্যারেজের ক্যাপাসিটি কত জানো? স্যার এটা এক্সাক্ট জানা নাই, কিন্তু গেস করে বললে স্যার আমার না, ঠিক আছে, আহ, ঠিক আছে, ঠিক আছে, ইন্টারভিউ এখানে কমপ্লিট করা যায়, ইন্টারভিউ এখানেই কমপ্লিট করা যায়, অসুবিধা কিছু নেই। তো বলো, স্যার তুমি বলো, বলো কোথায় কোথায় তুমি আটকালে, বলো। স্যার আমি ক্লিয়ার বলতে পারছি না, মানে যতটা ভালো করে বলতে পারছি না স্যার। তার মানে বুঝতে পারছো যে তোমার বিভাগগুলোতে প্রত্যেকটা জায়গাতেই তোমার কিন্তু ল্যাক রয়েছে। তোমাকে আমি ইয়ে থেকেও জিজ্ঞেস করলাম, থিওরিটিক্যাল কোশ্চেনও করলাম, তোমাকে প্র্যাকটিক্যাল প্রশ্নও করলাম। তাহলে তোমাকে স্যার পড়াশোনাটা করতে হবে, তোমাকে ইয়েস যেই স্যার। জায়গাগুলো সম্পূর্ণ ভিতরে জানতে হবে। তোমাকে প্র্যাকটিক্যাল তো ওখানে ধরবে, যখন তুমি কাজ করছো, পিএইচডি তে কাজ করছো, মানে তোমাকে তো সেখানে ধরবেই। পাইলিং একটা ভাস্ট এরিয়া, পাইলিং এর তুমি যদি না জানো, না বলতে পারো, তাহলে খুব মুশকিল। ইয়েস স্যার। তুমি যদি বলো যে তুমি বেন্টোনাইটের ভিসকোসিটি টেস্ট করোনি আর পাইল করে এসেছো, তাহলে তো মানে সেটা একটা বিশাল কি বলবো আর কি। যাই হোক, সেটা নিয়ে পরে আর আমি কিছু বলবো না। তো ঠিক আছে, এগুলো পাইলটা দেখেছি, পাইলটা ভালো করে দেখে যাবো স্যার সেটা। আর স্যার আর পাইপ লেইং এর কাজ চলছে আমাদের, আর এছাড়া অফিস ওয়ার্কে কাজ করি। হ্যাঁ, ঠিক আর আছে, পাইপের তো প্রশ্ন তোমাকে করবে, পাইপের প্রশ্ন তোমাকে করবে, কত রকমের পাইপ হয় জিজ্ঞেস করবে, পাইপের ভাগ জিজ্ঞেস করতে পারে, তোমাকে বলতে পারে দুটো পাইপ জয়েন্ট করবে কি করে, এসব প্রশ্ন তোমাকে করতেই পারে। কিন্তু ইয়েস পাইল, পাইল একটা কিন্তু বিশাল ভাস্ট এরিয়া। এবং অনেকেই থাকবে হয়তো যাদের কাছে, দেখো, আহ, অনেক সময় তো পিডাব্লিউডি থেকে লোক থাকে বা অন্য যে ইয়ে থেকে থাকে, তো সবসময় হয়তো ওরা, যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত রয়েছে, তারা এই পাইলিং টাইপের কথাবার্তা যখনই শুনবে না, তারা ওখান থেকে প্রশ্ন তোমাকে বেশি করতে চায়। এবারে হয়তো পিএইচির লোক রইলো, সে হয়তো তোমাকে পাইপ বেশি করবে। বাট এগুলো এক একটা মানে জোন, যে জায়গা থেকে তোমাকে হিউজ হিউজ প্রশ্ন করতে পারে। তো জায়গাগুলোকে একটু ইন ডিটেল একটু দেখে যাও। আর আমি জানি ইয়েস না, তোমার গলার ভয়েসটা আমি বুঝতে পারছি না এখানের এত আওয়াজের জন্য, জানি না তুমি তো মানে আমি বুঝতে পারছি না। যদি তোমার গলার ভয়েস কম হয়, লো হয়, তাহলে কিন্তু একটু মুশকিল ভাই, তোমাকে একটু মানে আপরাইজ হয়ে কথা বলতে হবে। আমি জানি না এখানে আউটারের এত সাউন্ড, আজানের সাউন্ড, এ সমস্ত কিছু মিলিয়ে পরে তোমার সাউন্ড কম শোনাচ্ছে কিনা। স্যার আউটারের সাউন্ড এখানে বেশি, তো মানে পাশেই হাইওয়ে, তাই আওয়াজটা বেশি আছে। যাই হোক, তো যদি কোনোভাবে তোমার গলার সাউন্ড কম থাকে, সেটা একটু একটু হাই পিচে কথা বললে ওখানে বেটার। ইয়েস। ঠিক আছে, বাকি ঠিকই আছে। ওকে, চলো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার।